তোমাদের সিলেবাসে প্রথমে প্রাচীন যুগ বলে একটা জায়গা রয়েছে। আমরা সকলেই জানি যে বাংলা সাহিত্যের ইতিহাসকে ৩টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। তো প্রথমে যে জায়গাটা তোমাদের সিলেবাসের মধ্যে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের মধ্যে তোমাদের যে পাঠটা পড়তে হবে সেটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ নিজে নিজেই একটা স্বতন্ত্র জায়গা, অনেকটা বড় একটা বিষয়। কিন্তু আমাদেরকে পড়তে হবে পরীক্ষা নির্ভর, পরীক্ষা কেন্দ্রিক আমাদেরকে পড়তে হবে। এখন মেন বিষয় হলো আমরা দুভাবেই পড়বো, ডিপলিও পড়বো, পরীক্ষা কেন্দ্রিকও পড়বো, কিন্তু পরীক্ষা কেন্দ্রিকটা আমাদের বেশি হবে। ওকে, তো এখন সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই চর্যাপদের সাহিত্যের ইতিহাসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ওকে, যেটুকুনি বলা হবে সেইটুকুনি করবে, পড়বে, দেখবে আরামে অ্যান্সার কিন্তু তোমরা করতে পারছো। তো তাহলে আমাদেরকে চর্যাপদ এই বিষয়টাতে যাওয়ার আগে আমাদেরকে এই প্রাচীন যুগ সম্পর্কে কিন্তু হালকা করে একটু জেনে রাখতে হবে। যার সন্তান তাকে যদি না জানি তাহলে কি করে হয়? প্রাচীন যুগের সন্তান আমরা বলতে পারি একে, চর্যাপদ। ওকে, কারণ প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ। তো প্রথমে আমাদেরকে জানতে হবে প্রাচীন যুগের সময়কাল। এটা কিন্তু পরীক্ষাতে আসে, আর এটা ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। বাংলা নিয়ে পড়ছো মানে বাংলা সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাগ সেটা খুব স্পষ্টভাবে ধারণা কিন্তু তোমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এই যে প্রাচীন যুগের যে সময়কাল, কারণ আমরা প্রাচীন যুগে রয়েছি, এই প্রাচীন যুগের সময়কালকে আমরা দুভাবে ধরে নিতে পারি, অর্থাৎ দুজন গবেষকের মত অনুসারে, কিন্তু আমরা বিশেষভাবে ধরে চলব সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে। প্রথম কথা বলি যে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে প্রাচীন যুগের সময়কাল হচ্ছে ৬৫০ থেকে ১২০০ সাল, অর্থাৎ মোট ৫৫০ বছর। এবারে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন না, প্রাচীন যুগের সময়কাল হচ্ছে ৯৫০ থেকে ১২০০ সাল, অর্থাৎ মোট ২৫০ বছর। এখন ঘটনাটা হলো আমাদের প্রাচীন যুগে যাবতীয় যা কিছু আমরা পাই সব কিছুই কিন্তু রচনা হয়েছে বা লেখা হয়েছে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহের মতে এই ৫৫০ বছরের মধ্যে, কিংবা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই ২৫০ বছরের মধ্যে। এবারে পরীক্ষাতে যদি আমাদেরকে প্রশ্ন দেওয়া হয় যে প্রাচীন যুগের সময়কাল তুমি লিখো, তখন তোমরা এই সালটাকে মনে রাখবে, ৯৫০ থেকে ১২০০ সাল, অর্থাৎ মোট ২৫০ বছর হলো প্রাচীন যুগের সময়কাল। কার মতে? না, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। তাহলে এই প্রাচীন যুগের সময়কাল যদি ৯৫০ থেকে ১২০০ সাল হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, তাহলে চর্যাপদ প্রাচীন যুগের অংশ। তাহলে চর্যাপদ কোন সময়ে লেখা হবে? এই সময়টাই নয় কি? বলো আমাকে। হ্যাঁ স্যার। তাহলে মনে রাখবে যে চর্যাপদ যে রচনা হচ্ছে, সে রচনা কালটা হচ্ছে এই সময়টার মধ্যে, ৯৫০ থেকে ১২০০ সাল। প্রাচীন যুগের স্যার বলছিলাম, বলো। স্যার বলছিলাম যে চর্যাপদের সময়কাল কত, তাহলে এটা লিখবো নাকি? হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, কিন্তু সময়কাল তো তোমাকে চর্যাপদে জিজ্ঞেস করবে না, চর্যাপদের রচনাকাল জিজ্ঞেস করবে, এবং সেটা আমরা হ্যাঁ ওটাই। শতাব্দী কেন্দ্রিক লিখব। সেটা পরে আছে যখন আমরা রচনাকাল পড়ব। আমি শুধু এই জিনিসটা বোঝাতে চাইছি যে আমাদের বাংলা সাহিত্যে প্রাচীন যুগ কেন্দ্রিক যা কিছু তথ্য আছে
বা যা কিছু আমরা রচিত জিনিস পাই সেটা লিখিত হোক বা অলিখিত হোক, সেগুলো সব কোন সময়টার মধ্যে রচনা হয়েছে? না, এই সময়টুকুটার মধ্যে রচনা হয়েছে। এইটুকুটা ক্লিয়ার হয়েছে তো? জাস্ট এইটা দরকার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, এর এদের নির্দিষ্ট কোনো মানে আমরা যেমন এখন স্ট্যাটিক কোনো স্থিরতা নেই। আমরা স্ট্যাটিক জিকে পড়ি না? স্ট্যাটিক জিকে দেখবে কম্পিটিটিভ এক্সামের সিলেবাস স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক মানে কি? স্থির। ভারত কবে স্বাধীন হয়েছে, যে সালটাতে স্বাধীন হয়েছে ওটাকে আর পরিবর্তন করা যায় না, ও কনস্ট্যান্ট। চার্লসের সূত্র বয়েলের সূত্রের মতো, ওকে পরিবর্তন করা যাবে না। কিন্তু আমাদের এই মিউট করবে যে আছো, কিন্তু আমাদের আদি যুগের সেগুলোকে না আমরা অনুমান করি, ওর প্রামাণিক দলিল কিন্তু পাওয়া খুব দুষ্কর। মানুষ সেটা অনুমান করে বিভিন্ন ধরনের আগেকার ওই তাদের যে সকল জিনিস পাওয়া যায় আর কি, বিভিন্ন জিনিস পাওয়া যায় তো উপাদান হিসেবে, সেই উপাদানগুলোকে গবেষণা করে তারা একটা আন্দাজ করে থাকে যে এটা এতটা পুরনো হতে পারে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি প্রাচীন যুগের সময়কাল লেখো, এইটা প্রশ্ন দেবে যে প্রাচীন যুগের সময়কাল কত থেকে কত পর্যন্ত, তাহলে উত্তর কি হবে? 1950 থেকে 1250 সাল বা 250 বছর চন্দ্রমোহন চট্টোপাধ্যায়। ওকে, এইটা কিন্তু মনে রাখবে, এইটা মনে রাখার দরকার নেই, কিন্তু এটা দুটো দিলে অথেন্টিক হয়ে যায়, খুবই অথেন্টিক। যদি কেউ প্রশ্ন করে তাহলে দুটো বলার চেষ্টা করবে, না হয় পরীক্ষার খাতাতে আমরা অত পাণ্ডিত্য দেখাতে যাব না, জাস্ট আমরা এটা মনে রাখবো। ক্লিয়ার? প্রাচীন যুগের সময়কাল ক্লিয়ার হ্যাঁ হয়েছে স্যার। সবার? এভরিওয়ান ক্লিয়ার হয়ে গেছে তো? মুখস্থ করে নেবে কিন্তু এখানেই। হ্যাঁ, এরপরে একটা বিষয় বলি যে আমরা বর্তমানে আমরা কোন যুগে আছি? কলিযুগ বলবে না কেউ, বর্তমানে আমরা আছি আধুনিক যুগে, তাই তো? হ্যাঁ কিনা? আছি। প্রতিটা যুগের এই একটা করে নিদর্শন থাকে। এই যুগে আছি দাদা। কি যুগে আছো বলো, তুমি নিজে বলো। কলিযুগগুলো কি বললে? না না, মানে আমি বললাম যে কলিযুগ বলো না, আমরা আছি আধুনিক যুগে, ঠিক আছে? হ্যাঁ, মিউট করো। আধুনিক যুগে আমি এটা শুনতে পারলাম, মানে শুনতে পেলাম না, ওটার জন্য শুনে দেখান। আচ্ছা ঠিক আছে, মিউট করো তুমি। হ্যাঁ হ্যাঁ। তো ঘটনাটা হচ্ছে যে আমরা যে যুগেই বাস করি না কেন, দেখো প্রাচীন যুগে কেউ বাস করে এসেছে, মধ্যযুগে বাস করে এসেছে মানুষ, এবং আমরা বর্তমানে কোথায় বাস করছি? আধুনিক যুগে। প্রত্যেকটা যুগেই কিছু না কিছু পাওয়া যায়। তো আমরা কি পড়ছি? আমরা পড়ালেখার জিনিস পড়ছি, আমরা এখানে পড়াশোনা করছি। তাহলে কোথায় ফুটবল প্রাচীন যুগে পাওয়া গেল সেটা কিন্তু আমাদের দেখার বিষয় নয়। আমরা কি পড়ছি? না সাহিত্য পড়ছি। তাহলে আমাদের নিদর্শনটা সাহিত্যিক কেন্দ্রিক হবে, যে সাহিত্যকে উর্বর করে বা সাহিত্যকে গুরুত্ব দেই, এইরকম কোনো উপাদান পাওয়া গেছে কিনা। তাহলে প্রাচীন যুগে কিছু একটা পাওয়া গেছে, সেটা হচ্ছে ওই যুগের নিদর্শন। হয়তো মনে করো প্রাচীন যুগে কিছু লেখালেখি পাওয়া গেছে, সেটা হচ্ছে ওই যুগের নিদর্শন। মধ্যযুগে যে সকল আমরা লেখালেখিগুলো পাই সেটা লিখিতভাবে হোক কিংবা অলিখিতভাবে হোক, যেগুলো পাই সেগুলো হচ্ছে মধ্যযুগের নিদর্শন। আর আধুনিক যুগে আমরা যেগুলো লেখালেখি পাই সেগুলো হচ্ছে আমাদের কি? আধুনিক যুগের নিদর্শন। আমরা আধুনিক যুগে যেমন গল্প পাই, কবিতা পাই, পাই না? প্রবন্ধ পাই, এগুলো আমাদের আধুনিক যুগের নিদর্শন। মধ্যযুগের নিদর্শন কি? বিভিন্ন ধরনের যে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, হ্যাঁ কি না, চৈতন্য ভাগবত, চৈতন্য জীবনী কাব্য, এগুলো হচ্ছে মধ্যযুগের নিদর্শন। তাহলে প্রাচীন যুগের নিদর্শন কি হতে পারে তোমরা বলো তো একটু আন্দাজ করে। তোমাদের সিলেবাসে কি রয়েছে প্রাচীন যুগের মধ্যে, কোনটা তোমাদেরকে পড়তে হচ্ছে? স্যার চর্যাপদ। চর্যাপদ। তাহলে প্রাচীন যুগের নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ। ওকে, এটা খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ। ওকে, এবং খুব ইন্টারেস্টিং বিষয়, যেটা আমাদের বাংলা ভাষায় লিখিত। আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলছি, আমাদের মনের ভিতরে কি প্রশ্ন জাগেনি কখনো যে আমরা যে ভাষাটাতে কথা বলছি
এই ভাষাটার আদি বই কোনটা? কোন বইটাই প্রথম বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে? তো যে বইটাতে প্রথম বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে সেটার নাম কি? চর্যাপদ। 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 তাহলে প্রথম লেখা হয়েছে মানে হচ্ছে এটা লিখিত নিদর্শন। মনে রাখবে একটা বিষয়, যে তুমি যে যুগেই থাকো না কেন, প্রাচীন যুগে বলো, মধ্যযুগে বলো বা আধুনিক যুগে বলো, প্রতিটা যুগেরই দুটো করে নিদর্শন পাওয়া যায়। একটা হচ্ছে লিখিত নিদর্শন আর একটা হচ্ছে অলিখিত নিদর্শন। লিখিত নিদর্শন মানে হচ্ছে যেটা লেখা থাকে। মনে করো তুমি কোনো একটা গল্পের বই কিনলে, ঠিক আছে? এরপরে ওই গল্পের বইটা কিনে তুমি কি করবে? বাড়িতে কি রেখে দেবে? নিশ্চয়ই না। তুমি পড়ার জন্য নিয়েছো, আর তুমি তখনই পড়তে পারবে যখন গল্পটা লেখা থাকবে। তাহলে লেখা আকারে যে নিদর্শনটা পাওয়া যায়, দ্যাটস কল্ড টু লিখিত নিদর্শন। আর অলিখিত নিদর্শন মানে হচ্ছে যেটা লেখা আকারে পাওয়া যায় না, যেটা মানুষ মুখে মুখে বলে, মুখে মুখে প্রচলিত যে কাহিনীগুলো। এই যেমন ছড়া, বিভিন্ন ধরনের রূপকথার যে কাহিনী, ডাক এবং খনার বচন, খুব স্পষ্টভাবে ধারণা যদি পেতে চাও তাহলে তোমরা নিশ্চয়ই ক্লাস 12-এ, তোমরা তো ওল্ড সিলেবাস না, তোমরা নিউ সিলেবাস, তাই তো? সরি, তাহলে তোমরা পাবে না, কারণ ক্লাস 12-এ ছিল সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্প। তো যাই হোক, তোমাদের সিলেবাসে সেরকম হয়তো ছিল না। তো যাই হোক, এইটুকু বলতে পারি যে আমাদের বিভিন্ন ধরনের দেখবে, কি বলবো, ডাক এবং খনার বচন, তারপরে আবার রূপকথার গল্প আমরা ঠাকুর দিদাদের মুখে শুনে এসছি না ছোটবেলা থেকে। এখনো হ্যাঁ হয়তো স্যার। দেখবে কেউ কেউ বলে বিভিন্ন ধরনের ছড়া, বিভিন্ন ধরনের প্রবাদ প্রবচন, ঠিক আছে? এই জায়গাগুলো কি? এগুলো হচ্ছে মুখে মুখে প্রচলিত হয়ে আসতো। তো সেইগুলো ছিল কি না অলিখিত নিদর্শন, যেগুলো মুখে মুখে প্রচলিত হতো। ওগুলো কিন্তু লিখিত আকারে পাওয়া যেত না। বর্তমানে অনেক রূপকথাকে কি ওই রূপকথার কাহিনী হিসেবে চালাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আগেকার সময় রূপকথার কাহিনীগুলো ওই দাদু ঠাকুর দাদা ওরাই কিন্তু মুখে মুখে বলতো, আর আমরা শুনতাম, বা সেই সময়ের মানুষজন শুনতো। তখন এইগুলোর কিন্তু লিখিত নিদর্শন ছিল না, এগুলো কিন্তু লেখা হতো না। তো প্রাচীন যুগে যেটা লিখিত আকারে পাওয়া যায় সেটা কি বলো? লিখিত আকারে চর্যাপদ। চর্যাপদ। আর অলিখিত আকারে পাওয়া যায় কোনগুলো? সেটা হচ্ছে ছড়া, রূপকথা, ডাক ছোড়া, এবং খনার বচন। খনা, এইটা ডাক ও খনার জাস্ট বচন। একটা জানার বিষয়, কিন্তু এটা মনে রাখার বিষয় নয়। মনে রাখার বিষয় হচ্ছে এইটা, পরীক্ষাতে দেবে যে প্রাচীন যুগের লিখিত নিদর্শন কোনটি, সেটা হবে চর্যাপদ। প্রশ্ন দেবে প্রাচীন যুগে বাংলা ভাষায় লেখা লিখিত নিদর্শন কোনটি? চর্যাপদ, ঠিক না? চর্যাপদ। বাংলা ভাষায় লেখা আদিমতম নিদর্শন কোনটি বা আদিমতম গ্রন্থ কোনটি? আদিম মানে হচ্ছে সব থেকে পুরানো। বাংলা ভাষায় লেখা আদিম গ্রন্থ কোনটি? চর্যাপদ। চর্যাপদ। বোঝা গেল চর্যাপদ। বিষয়টা? ক্লিয়ার হয়েছে তোমাদের এটা? স্যার। ওকে, তাহলে প্রাচীন যুগে আমরা নিদর্শন স্বরূপ পাচ্ছি চর্যাপদ। এখন বিষয়টা এখানে একটু জেনে রাখা দরকার, যেটা আমরা বাংলা ভাষায় এটা পেলাম, কিন্তু এছাড়াও কিছুগুলো নিদর্শন আছে যেগুলো প্রাচীন যুগে পাওয়া যায়, কিন্তু সেগুলো বাংলা ভাষাতে ছিল না। বাংলা ভাষাতে একমাত্র ছিল কি না চর্যাপদ। আমরা চর্যাপদ। প্রাচীন যুগে লিখিত নিদর্শন হিসেবে চর্যাপদকে পেলেও একজন ব্যক্তি আছেন, তিনি অনুমান করছেন, তার নাম হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেন। ইনি অনুমান করছেন যে না, প্রাচীন যুগে আরো অনেক কিছু লিখিত নিদর্শন পাওয়া গেছিল, শুধুমাত্র চর্যাপদেই নয়। কি কি পাওয়া গেছিল না, শূন্য পুরাণ পাওয়া গিয়েছিল, দশক শোভোদয় পাওয়া গিয়েছিল, গোরক্ষ বিজয় পাওয়া গিয়েছিল, এগুলো পাওয়া গিয়েছিল, কিন্তু এগুলো বাংলা ভাষায় রচিত ছিল না। সেজন্য আমরা যেহেতু বাংলা সাহিত্য নিয়ে পড়ছি, সেহেতু আমাদের এই জায়গাটাকে অ্যাটাক করে কোনো লাভ। আসল জায়গাটা হলো কি না, বাংলা ভাষায় লেখা আদিমতম যে গ্রন্থ সেটা হচ্ছে কি না চর্যাপদ। যদি চর্যাপদ। তোমাদেরকে প্রশ্ন দেই যে প্রাচীন যুগে লিখিত নিদর্শন হিসেবে চর্যাপদ ছাড়া তুমি আর দুটো গ্রন্থের নাম লেখো, তখন তুমি লিখতে পারো শূন্য পুরাণ, দশক শবোদয়, গোরক্ষ বিজয়, এগুলো।
কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে এগুলো দেবে না। যদি তোমাদের এই প্রশ্ন দেই, কারণ তোমরা তো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়ছো না এখানে, যদি দেই তাহলে ফোর্থ সেমিস্টারে দেবে, যখন তোমাদের ভাষাতত্ত্ব সিলেবাস থাকবে। এইবারে প্রশ্নটা দিয়েছিল এইটা। ওকে, তো যাই হোক, মেন কথা হলো, আমাদের মেন বিষয় হলো যে আমাদের প্রাচীন যুগের বা আমাদের আদিমতম যে বাংলা ভাষায় লেখা যে গ্রন্থটা, সেটার নাম হচ্ছে চর্যাপদ। অর্থাৎ বাংলা সাহিত্যে বাংলা ভাষায় লেখা আদি বা প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ। ক্লিয়ার এই জায়গাটা তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে আমরা চর্যাপদকে পেয়ে গেলাম। তাহলে আমরা যে চর্যাপদটা পেলাম, কোথায় প্রাচীন যুগে ছিল চর্যাপদটা পড়ে? হয়তো কেউ লিখেছিল। কারা লিখেছিল? না, বৌদ্ধ সহজিয়া সাধকরা। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকদের একটা সাধন সঙ্গীত। ঠিক আছে, চর্যাপদ এগুলো একটা গান। ঠিক আছে, ওরা কি করতো, যারা বৌদ্ধ সহজিয়া সাধক, তারা নিজেদের সাধন ভজন, নিজেদের সাধন তত্ত্বের কথা, কোন বিষয়টা একটা মানুষের করা উচিত, কোন বিষয়টা একটা মানুষের করা উচিত নয়, এই বিষয়টা যে গ্রন্থে নিশ্চিতভাবে জানা যায়, সেটাকে বলা হয় চর্যাপদ। অর্থাৎ ওই সময়ের মানুষরা বিভিন্ন ধরনের কায়া সাধনা করত। ঠিক আছে, যে আমরা এই যে দেখো, একটা কথা বলে রাখি এখানে, তোমরা হয়তো দুটো শব্দ জেনে থাকবে, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। শুনেছো এটা? এটা শুনেছো তোমরা? হ্যাঁ স্যার। জীবাত্মা, হ্যাঁ স্যার। পরমাত্মা। তো এইটা হচ্ছে জীবাত্মা, এইটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা কি করে না, আমাদেরকে জীবাত্মা হিসেবে কোথায় পাঠায়? পৃথিবীতে পাঠায়। এরপরে আমরা নিজেদের কাজে লিপ্ত হয়, কিন্তু জীবাত্মার আসল কাজ হচ্ছে সে এমনভাবে নিজেকে পরিচালনা করবে, সে যেন আলটিমেটলি ফাইনালে সে পরমাত্মার সাথে গিয়েই মিলিত হতে পারে। তাহলে একজন জীবাত্মা কি কি করলে সে, আমরা দেখো, আমরা পরমাত্মার সাথে মিলিত হতে পারি না কেন? আমরা যখন দেখবে, এই যে আইআইটি বাবা ভাইরাল হয়েছিল, দেখেছো তোমরা? আইআইটি বাবা দেখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই আইআইটি বাবা যে ভাইরাল হয়েছিল, সে আলটিমেটলি সব কিছু ছেড়ে নিয়ে তার পথটাকে অন্যদিকে পরিচালনা করেছে। দেখবে আশেপাশের পাড়াপড়শির লোকগুলো তাকে কি না সাবাসি দিয়েছে, দারুণ দারুণ, হ্যাঁ কি না? কেউ কেউ তোকে শিব বলেও চিহ্নিতকরণ করে দিয়েছে। কিন্তু যে মানুষটা তাকে সাবাসি দিচ্ছে, তার বাড়ির ছেলেটা যদি যাব বলে, তাকে কি যেতে দেবে? বলো, তাকে কি না স্যার। সন্ন্যাস গ্রহণ করতে দেবে? দেবে না। কেন? এটা হচ্ছে পিছু টান, এটাই হচ্ছে মোহ। তো যতক্ষণ না পর্যন্ত আমরা এই কাম, ক্রোধ, লোভ, লালসা এবং মোহ, এই যে সংসারের বেড়াজাল, এইটা হচ্ছে সংসারের বেড়াজাল। একটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ। এই জিনিসগুলোকে ত্যাগ যতক্ষণ না আমরা করতে পারবো, ততক্ষণ না কিন্তু আমরা কখনোই পরমাত্মার সাথে মিলিত হতে পারবো না। কেন? কারণ আমরা এই সংসারের বেড়াজাল, এই ভব সংসারের বেড়াজালের মধ্যেই আমরা আবদ্ধ আছি। তুমি বেরোতে চাইবে, এই ভব সংসার আবার তোমাকে টেনে নেবে। তোমার মা কান্নাকাটি করবে, তোমার বাবা কান্নাকাটি করবে, ইমোশন ব্ল্যাকমেইল চলবে, কিন্তু তুমি তোমার পথটাকে পরমাত্মার দিকে তুমি নিয়ে যেতে চাইছো, কিন্তু পিছু টান আছে। তো চর্যাপদ সাধারণত কায়া সাধনার কথা বলেছেন এখানে, যে তুমি, মানে এই যে আমরা না বিভিন্ন ধরনের সন্ন্যাস গ্রহণ করি, এই করি, সেই করি, টেই করি, ঘর সংসার ত্যাগ করে আমরা চলে যাই, কিন্তু চর্যাপদ আলটিমেটলি বলছে যে যা আছে দেহ ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। তোমার শরীরের মধ্যে যা আছে, ব্রহ্মাণ্ডে কিন্তু তাই আছে। অর্থাৎ তোমার নিজের শরীরের মধ্যেই, তোমরা ক্লাস 11-এ, তোমরা নিউ সিলেবাস না, তোমরা ক্লাস 11-এ লালন ফকিরের একটা পড়ে এসছো না? হ্যাঁ স্যার, কবি তো। হ্যাঁ, মনের মানুষ কোথায় আছে? কবি তো। তোমার নিজের মধ্যেই আছে, তাই না? তার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তো এই চর্যাপদ শুধু এইটাই বলে, মানে ওদের যে গূঢ়তত্ত্ব, ওদের যে সাধন ভজন, যে কিভাবে তুমি পরমাত্মার সাথে মিলিত হবে, তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তারা এক একটা গানে
আকারে তারা লিখে রেখেছিল। এটা কিন্তু বাংলা ভাষায়। আর ওরা এই যে একটা আবছা আবছা ভাষা ব্যবহার করেছিল এই কারণেই, এই চর্যাপদের ভাষাটাকে তো সান্ধ্য ভাষা বলা হয়। তো এই ভাষাটা আলো আঁধারির মতো, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, এই কারণেই করেছিল যাতে করে অন্যান্য মানুষের হাতে এই গ্রন্থটা পড়ে গিয়ে তারা যেমন এর অসৎ ব্যবহার না করে। সেই জন্য ওরা এমনভাবে রচনা করেছিল যাতে করে খুব সহজভাবে ওদের গূঢ়তত্ত্বটা কেউ না বার করতে পারে। এটা হচ্ছে চর্যাপদ। তো এখন সব থেকে বড় বিষয় হলো এই যে প্রাচীন যুগে থাকা এই গ্রন্থটা, এটা আমরা আধুনিক যুগে জানলাম কি করে? এটা তো প্রশ্ন। কে নিয়ে এলো? তাহলে যে নিয়ে এলো, যেটা ধুলো মাখা হয়ে হয়তো কোথাও পড়েছিল, যে নিয়ে এলো তাকে আমরা কি বলবো? না, সে আবিষ্কার করলো। আবিষ্কার করা আর রচনা করা কিন্তু এক বিষয় নয়। এটা তোমরা নিশ্চয়ই জানো। মনে করো মনে করো যে আমি একটা কবিতা লিখলাম, তাহলে যে লিখলো তাকে আমরা কি বলি? রচনাকার। আবিষ্কার। আবিষ্কার নয় রে পাগল। যে রচনাকার থেকে লিখেছে, যে লিখলো। তুমি একটা কবিতা লিখলে, তুমি একটা কবিতা লিখলে মানে তুমি একটা কবিতা রচনা করলে। এবারে রচনা করে নিয়ে তুমি ফুটে গেলে, আকাশে চলে গেছো। এবারে সেই কবিতাটা হয়তো অনেক কিছু তথ্য তুমি দিয়ে রেখেছো। পরবর্তী সময় আধুনিক যুগের কোনো একটা মানুষ সেই কবিতাটা পেলো, সে খুঁজে খুঁজে বার করলো, সেটা হচ্ছে আবিষ্কার। যে মানুষটা খুঁজে বার করলো সে কিন্তু রচনা করেনি, সেটা হলো আবিষ্কার। ঠিক আছে? আর যে মানুষটা রচনা করেছিল সে হচ্ছে রচনাকার। তো তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে চর্যাপদ কারা রচনা করে মানে করেছিল, তাহলে তোমরা উত্তর দেবে বৌদ্ধ সহজিয়া সাধকরা। ঠিক আছে? বৌদ্ধ সহজিয়া সাধকরা। আর আবিষ্কার কে করেছিল তাহলে হবে হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে দেখো, আমরা আলটিমেটলি তাহলে চর্যাপদ আমরা এটা পেলাম যে প্রাচীনতম গ্রন্থ কোন ভাষায় লেখা? বাংলা ভাষায় লেখা। তাহলে যে কোনো জিনিস যেটা আগেকার সময়ের বাংলা ভাষায় লেখা কিংবা যে কোনো ভাষায় লেখা হোক না কেন, আগেকার সময়ের লেখা কোনো বইকে আমরা সাধারণত পুঁথি বলি, তাই না রে? আমরা ওটাকে কি বলি? পুঁথি। হ্যাঁ কি না? পুঁথি বলি। তাহলে এই যে চর্যাপদ এটা কিন্তু আমাদের একটা পুঁথি, যেটা তাল পাতায় লেখা হয়েছিল। তো এবারে এই যে কে আবিষ্কার করলো? আবি হ্যাঁ, চর্যাপদ রচনা কে করেছিল? চর্যাপদের রচনা করেছিল বৌদ্ধ সহজিয়া সাধকরা। ঠিক আছে? রচনা করেছিল বৌদ্ধ সহজিয়া সাধকরা, আর আবিষ্কার করেছিল হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে? আমরা ওগুলো পুরোটা দিতে হবে। না না, কেন? তোমাকে যেটা জিজ্ঞেস করবে তুমি সেটা নেবে। তোমাকে ইনকেসের ব্যাপারে যদিও রচনাকার কে ওটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে চর্যাপদের পুঁথি আবিষ্কার কে করেছিল। আবিষ্কার করেছিল হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। সেটা আমরা একটু পরে পাবো, চাপ নিও না। ঠিক আছে? এবার চর্যাপদের পুঁথির আবিষ্কার, এ তো কোনো একটা জায়গাতে পড়েছিল, এই পুঁথিটাকে কেউ তো খুঁজে পেলো, তাই না? তো সেই জায়গাটাকে আমাদেরকে জানতে হবে। তো আমরা বেশি ক্রিটিক্যাল যাব না, তোমরা শুধু এইটুকু মনে রাখবে এখানে যে পরীক্ষাতে প্রশ্ন দেবে যে এই যে আমাদের কোথায় পাওয়া গেছিল চর্যাপদটা? নেপালে পাওয়া গিয়েছিল। হ্যাঁ, পুঁথিটা নেপালে পাওয়া গিয়েছিল। তো পরীক্ষাতে প্রশ্ন দেবে যে নেপালে পুঁথি বা বাংলা ভাষায় পুঁথি আবিষ্কার করার জন্য দুজন বিদেশি গবেষকের নাম লেখো। ঠিক আছে? দুজন বিদেশি গবেষক। খুব মানে খুব ড্যানিয়েল রাইট। হ্যাঁ, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে এই প্রশ্নটা আসে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে। ড্যানিয়েল রাইট আর সিসেল ব্যান্ডেল। মনে রাখতে পারলে মনে রাখবে, আর না হলে ছেড়ে দেবে। ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতে তো ইংরেজেরই হাত প্রথমে, তোমরা এটা সবাই জানো। মানে প্রথমরা দেখবে যে কোনো জায়গাতে দেখবে ওই সাদা চামড়াদের এই হাত প্রথমে থাকে, আমাদের বাঙালিরা পড়ে। তো এইটা আমাদের, এটাকে নিয়ে আমাদের স্কিপ করে যাও। আমাদের দরকার হচ্ছে চর্যাপদের ইতিহাসের আমাদের বাঙালি গবেষক। পরীক্ষাতে প্রশ্ন দেবে যে চর্যাপদের পুঁথি আবিষ্কার যারা করেছিল ইংরেজি দুজন গবেষকের নাম লেখো। তো তোমরা সেখান থেকে লিখে নিতে পারো, ওকে, ড্যানিয়েল রাইট বা সিসেল ব্যান্ডেল।
আর না হলে ওটা আমাদের জানার কোনো দরকারও নেই। আমাদের দরকার বাংলা। ওকে, ক্লিয়ার? বাঙালি গবেষক। একটু ব্লুটুথ কানেক্ট করছি। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি তোমাদেরকে? কঠিন লাগছে কি বিষয়টা? হ্যাঁ স্যার। না স্যার, না না সোচ। দেখো, আমরা বেশি কঠিন করে কিন্তু যাব না। আমরা এই জায়গাটাতে প্রথমে দেখে নেব, তারপরে ব্যাকে এইখানে জাস্ট আমি সহজ করছি বিষয়টাকে, আমি কঠিন করছি না। দেখো, প্রথম কথা হচ্ছে চর্যাপদের পুঁথি আবিষ্কারের ইতিহাস। ওকে, চর্যাপদের পুঁথিটা আমরা কিভাবে পেলাম বা কিভাবে আবিষ্কার হলো সেটা সম্পর্কে দু এক কথা। প্রথম কথা হলো যে খুব ভালো করে মনে রাখবে যে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। কি বললাম? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন। ওকে, চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিল। কোথায় বা কোথা থেকে তিনি এই পুঁথিটা পেয়েছিলেন? নেপালের নেপাল। রাজ দরবার থেকে। নেপাল থেকে নয়, নেপালের রাজ দরবার থেকে। নেপালের রাজদরবার বা নেপালের গ্রন্থশালা থেকে। রাজ দরবারের গ্রন্থশালা, আরে লাইব্রেরি রে, লাইব্রেরি। গ্রন্থশালা মানে হচ্ছে লাইব্রেরি। ওকে, তো নেপালের রাজদরবারের যে লাইব্রেরি ছিল, গ্রন্থশালা ছিল, সেখান থেকে তিনি কি পেয়েছিলেন? চর্যাপদের এই পুঁথিটা পেয়েছিলেন। এখন ব্যাপারটা হলো, প্রশ্ন অন্য জায়গাতে থ্রো করবে। প্রশ্ন দেবে যে হরপ্রসাদ শাস্ত্রীর আগে চর্যাপদের পুঁথি আবিষ্কার করার জন্য নেপালে কে গিয়েছিলেন? হরপ্রসাদ শাস্ত্রীর আগে কোন ব্যক্তি নেপালে তিনি পুঁথি আবিষ্কার করার জন্য গিয়েছিলেন? এইটি হচ্ছে অন্যতম একটা প্রশ্ন। তাহলে কে? এটা খুব ভালো করে মনে রাখবে, যার নাম হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র। বুঝতে পারলে কি বললাম? আসলে এখানে একটা কাহিনী আছে। এখানে কাহিনীটা হলো এইরকম টাইপের যে পাঞ্জাবের একজন রাজা আছে যার নাম হচ্ছে রণজিৎ সিংহ। ঠিক আছে, পাঞ্জাবের রাজা রণজিৎ সিংহ, তার পুত্র রাধাকৃষ্ণন। এই রাধাকৃষ্ণন কি করেছে না, লর্ড লরেন্স বলে একজন ব্যক্তি আছেন, ওনাকে দায়িত্ব দিচ্ছে, বলছে তুমি যাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় যে সকল পুঁথিগুলো রয়েছে সেই পুঁথিগুলো তুমি আমাকে এনে দাও সংগ্রহ করে। এবারে লর্ড লরেন্স কি করল? লর্ড লরেন্স এই রাধাকৃষ্ণনের যে কথাটা, সেই কথাটা বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির কানে পৌঁছালো, যেখান থেকে কাজগুলো হবে। আমি যেটা বলবো সেটা সাথে সাথে কি হয়ে যাবে, তার জন্য বিভিন্ন ধরনের তো একটা মানে প্রথা আছে। আমি কাউকে খুন করে দিলাম কিংবা আমার কেউ কিছু করে দিল, তাহলে নিশ্চয়ই আমি স্টেশনে যাব, সে মানে পুলিশ স্টেশনে যাব, তারপরে ধারাবাহিকভাবে এগোবে সব কিছু। তাহলে এই লর্ড লরেন্স মানে একটা বলে না ওখানে মানে একটা কি বলবো এটাকে কেমন ভাবে বলা যায় রে, মানে একদম সঠিক নিয়ম অনুপাতে তোমাকে যেতে হবে, মানে একটা সত্যতা যাচাই করে তোমাকে যেতে হবে। মানে তোমার পেছনে যেন একটা সরকারের হাত থাকে, নাহলে সেই জিনিসটা মনে করো তুমি হঠাৎ করে আবিষ্কার করে নিলে, তাহলে সেটা কিন্তু হলো না। তুমি আর কোথায় দেবে, মাথায় খাবে না পায়ে দেবে? তো লর্ড লরেন্স কি করলো না, বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি বলে গভর্নর যে এই জায়গাটাতে এলো, এই জায়গাটাতে জানালো এটা একটা সোসাইটি। তখন যখন লর্ড লরেন্স বঙ্গীয় এশিয়াটিক সোসাইটিকে এই রাধাকৃষ্ণনের কথা জানালো যে আমাকে দায়িত্ব দিয়েছেন বিভিন্ন ভাষার পুঁথি সংগ্রহ করার জন্য, বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি লর্ড লরেন্স এলো। এরপর বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি থেকে একজনকে নিযুক্ত করা হলো পুঁথি সংগ্রহ করার জন্য। তাহলে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি কাকে নিয়োগ করলো না, রাজেন্দ্রলাল মিত্রকে। এই রাজেন্দ্রলাল মিত্রও কিন্তু একজন বাঙালি গবেষক। এরপরে যখন এই রাজেন্দ্রলাল মিত্রকে পুঁথি সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হলো,
তখন রাজেন্দ্রলাল মিত্র কোথায় গেল? না নেপালে গেল। কেন ডাইরেক্ট নেপালে গেল? কেননা এই যে আগে বিদেশি গবেষকরা তারা কিন্তু নেপালে গিয়ে গোটা কয়েক তান্ত্রিক বৌদ্ধ ধর্মের পুঁথি কিন্তু আবিষ্কার করেছে, ঠিক না? এরপরে সে সেখানে গেছে, নেপালে গেছে। এরপরে এই রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে বৌদ্ধ ধর্ম ও সাহিত্যের পুঁথি সে সংগ্রহ করলো, ঠিক আছে? তারপরে যখন এগুলো সে সংগ্রহ করা কমপ্লিট করলো, এই পুঁথিগুলো যেগুলো সে সংগ্রহ করেছিল সেগুলোকে সে একটা তালিকা আকারে প্রকাশ করলো একটা গ্রন্থের মাধ্যমে। ভালো করে বুঝবে, বৌদ্ধ ধর্মের এবং ওই ধর্মের যে সাহিত্য, সেই সাহিত্যের পুঁথি রাজেন্দ্রলাল মিত্র কোথায় গিয়ে? নেপালে গিয়ে আবিষ্কার করলো। ওকে, এবং তার একটা তালিকা রূপে প্রকাশ করলো একটা আলাদা গ্রন্থে। মনে করো তুমি অনেকগুলো মাছ পেলে, অনেকগুলো মাছ পেলে, এরপরে তুমি কি বাড়ি একটা 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 করে মাছগুলো নিয়ে আসবে? বলো আমাকে, একটা একটা করে নিয়ে আসবে মাছগুলো বাড়ি, নাকি না একটা স্যার, ঝুড়িতে স্যার, একটা অনেকগুলো ঝুড়িতে একসাথে ঢুকিয়ে হবে। নিয়ে আসবে? হ্যাঁ। নিশ্চয়ই একটা ঝুড়িতে ঢুকিয়ে নিয়ে আসবে। তাহলে মনে করো তুমি অনেকগুলো কবিতা লিখলে, এরপরে তুমি একটা একটা প্রকাশ করলে পত্রিকায় ধারাবাহিকভাবে, বিভিন্ন ধরনের ম্যাগাজিনে। কিন্তু যখন ওই কবিতাগুলো কি একসাথে একটা বইয়ে প্রকাশ করবে তখন সেটাকে কাব্য বলা হয়। অনেকগুলো কবিতা একটা বই আকারে প্রকাশ হলে সেটা কাব্য। আর অনেকগুলো তথ্য বা অনেকগুলো বিষয় পাট পাট করে যদি তুমি একটা বইয়ের মধ্যে প্রকাশ করো তখন সেটাকে গ্রন্থ বলা হয়। তাহলে এই যে রাজেন্দ্রলাল মিত্র বৌদ্ধ ধর্ম সাহিত্যের যে সকল পুঁথিগুলো সংগ্রহ করেছিল সেইগুলোর একটা তালিকা প্রকাশ করে দিল তার একটা গ্রন্থে। সেই গ্রন্থটার নাম হচ্ছে দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে বারবার আসে, প্রশ্ন দেবে। দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল কার লেখা? কার লেখা? রাজেন্দ্রলাল স্যার, মিত্রের। রাজেন্দ্রলাল ওকে, রাজেন্দ্রলাল মিত্রের। এই গ্রন্থটা কত সালে প্রকাশিত হয়? না 1882 সালে, ঠিক আছে? 1882 সালে প্রকাশিত হয়, এটা মনে রাখবে। এরপরে রাজেন্দ্রলাল মিত্র ফুটে গেল, স্বর্গে চলে গেল এই বেটা। তাহলে দেখো কাজ এখানে স্টপ হয়ে গেল, বৌদ্ধ ধর্মের কিছুগুলো পুঁথি থাকলো, তারপরে কাজ স্টপ হয়ে গেল। কিন্তু কাজ কি কখনো থেমে থাকে? কাজ কখনো থেমে থাকে না। এরপরে যখন আমাদের রাজেন্দ্রলাল মিত্র মারা গেল, তারপরে এই দায়িত্বটা নিল কে? সরকার দায়িত্ব দিল কাকে? হরপ্রসাদ শাস্ত্রীকে। এরপরে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে সে বারবার গেল। এরপরে নেপালে সে একবার গিয়ে কিন্তু পুঁথি আবিষ্কার করেনি, চর্যাপদের পুঁথিটা। নেপালে সে মোট 4 বার গিয়েছিল। প্রথমে গিয়েছিল 1897 খ্রিস্টাব্দে, তারপরে গিয়েছিল 1898 খ্রিস্টাব্দে, তারপরে 1907 খ্রিস্টাব্দে, এবং শেষে আরেকবার গিয়েছিল। ওই যে বলে না যে আরো যায় যদি কিছু পাই। কিছু পাওয়ার পরেও মানুষের ইচ্ছা থেমে থাকে না, যদি কিছু পাই। তো তৃতীয়বারের প্রচেষ্টাতে সে চর্যাপদের পুঁথিটা আবিষ্কার করেছিল। কোথা থেকে? না নেপালের রাজদরবার থেকে, বা নেপালের রাজদরবারের গ্রন্থাশাল মানে গ্রন্থাগার থেকে। সেই গ্রন্থাগারের নাম হচ্ছে রয়্যাল লাইব্রেরি। তাহলে প্রশ্ন আমি তোমাদেরকে করছি, হরপ্রসাদ শাস্ত্রী নেপালে মোট কতবার গিয়েছিল? 4 বার। 4 বার। 4 বার। 4টে সাল কিন্তু না মনে রাখলেও মনে রাখবে, কম্পিটিটিভ এক্সামের জন্য 4টা সাল ইম্পর্ট্যান্ট, কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী কতবারের চেষ্টায় চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন? তৃতীয়বারের চেষ্টায়। সেই তৃতীয়বারের যে চেষ্টাটা, সেই সালটা কত ছিল? 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিল? 1907 খ্রিস্টাব্দে। 1907 নেপালের রাজদরবার। রাজদরবারের গ্রন্থশালা থেকে। তাহলে ক্লিয়ার? চর্যাপদের পুঁথি, এই প্রশ্নটা এবারে আসবে, কারণ আগের দুবারে দেইনি। চর্যাপদের পুঁথি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? উত্তর কি হবে?
হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল রাজদরবারে গ্রন্থশালা থেকে 1936 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। গুড, বোঝা গেল বিষয়টা ক্লিয়ার? তাহলে আবিষ্কার এটা বুঝতে পারলে তোমরা? ক্লিয়ার হয়েছে তো হ্যাঁ। সবার? ওকে। এরপরে হ্যাঁ, স্যার। দেখো এই জায়গাটাতে যে পুঁথি আবিষ্কৃত হয় কোথা থেকে, না নেপালের রাজদরবারের গ্রন্থাগার বা গ্রন্থশালা থেকে। গ্রন্থাগারটার নাম পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, গ্রন্থাগারটার নাম হচ্ছে রয়্যাল লাইব্রেরি। রয়্যাল লাইব্রেরি, ওকে। অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের যে পুঁথিটা আবিষ্কার করেছিলেন, নেপালের রাজদরবারের যে গ্রন্থাগার বা গ্রন্থশালা থেকে, সেই গ্রন্থাগার বা গ্রন্থশালার নামটা ছিল রয়্যাল লাইব্রেরি। যেটা কিছুদিন আগে এই যে কি রে জেনজি স্টাইল না কি ছিল নামটা, নেপাল যুদ্ধ হলো না নেপালে রে, নেপালে দেখবে আমাদের এই লাইব্রেরিটা ধ্বংস হয়ে গেছে। নেপালে একটা ইয়ে হলো না, ওই কিসের জন্য যে তোমরা খবর দেখোনি, আমিও ভুলে গেছি, যাই হোক। তো আমাদের যে আমাদের এই লয়ার লাইব্রেরিটা পুড়ে ছারখার হয়ে গেছে, ঠিক আছে? এই কিছুদিন আগে হয়েছে যুদ্ধটা, মানে ওরা নিজেদেরই আর আর কি ইয়ে প্রবলেম। তো যাই হোক, তো মনে রাখবে এইটা যে গ্রন্থশালার নামটা হচ্ছে রয়্যাল লাইব্রেরি। ক্লিয়ার হয়েছে জায়গা তোমাদের এটা? হ্যাঁ, স্যার। ও, এরপরে দেখো হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়ে শুধুমাত্র চর্যাপদের পুঁথিটা কিন্তু আবিষ্কার করেননি, সাথে সাথে তিনি আরো 3টে পুঁথি পেয়েছিলেন। এই জায়গাটাতে লেখাও আছে মনে হয়, দেখবে এই যে তৃতীয়বারের চেষ্টায় নেপাল থেকে মোট 4টি পুঁথি আবিষ্কার করেন, তার মধ্যে একটা ছিল চর্যাপদ। ঠিক আছে? অর্থাৎ এই যে তৃতীয়বারের চেষ্টাতে তিনি নেপালে যে গিয়েছিলেন তৃতীয়বার, এই তৃতীয়বারে চর্যাপদ্য তিনি পেয়েছিলেন, এর সাথে সাথে তিনি আরো 3টি পুঁথি অর্থাৎ মোট 4টি পুঁথি তিনি পেয়েছিলেন। তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, দ্বিতীয়টা হচ্ছে সরহপাদের দোহা, তৃতীয়টা হচ্ছে টিকাসহ কৃষ্ণপদের দোহা, আর একটা হচ্ছে ডাকার নব। তৃতীয়বারের চেষ্টাতে তিনি মোট কটা পুঁথি পেয়েছিলেন? কটা? 4টা। ওকে, 4টের মধ্যে এই 3টে ছিল আলাদা ভাষায় লেখা, এই একটা ছিল বাংলা ভাষায় লেখা, চর্যাচর্য বিনিশ্চয়। ক্লিয়ার হয়েছে? এই 4টে নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এইটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেবে, অর্থাৎ প্রশ্ন দেবে যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে 1907 সালে মোট কটি পুঁথি আবিষ্কার করেন? বলো। 4টা। কি কি? কি কি? একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, টিকাসহ কৃষ্ণপদের দোহা, আর একটা হচ্ছে ডাকার নব। কিন্তু এইগুলোর মধ্যে বাংলা কোনটা ছিল? না চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে আমাদেরকে এইগুলোর মধ্যে কোনটাকে নিয়ে পড়তে হবে? ওটাকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। এরপরে ওই যে রাজেন্দ্রলাল মিত্র যেমন সে কি করলো, যে পুঁথিগুলো আবিষ্কার করেছিল সেটা যেমন একটা গ্রন্থ আকারে প্রকাশ করে দিয়েছিল, এই হরপ্রসাদ শাস্ত্রীও এই 4টে পুঁথিকে এক জায়গাতে করে একটা গ্রন্থ আকারে প্রকাশ করছে, যার নাম হচ্ছে 1000 বছরের পুরানো বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা। অর্থাৎ এই যে 4টা পুঁথি, এই 4টা পুঁথিকে একত্রিত করে সে কি করছে, একটা গ্রন্থ আকারে প্রকাশ করছে। অর্থাৎ যে 4টে পুঁথি পেল, এরকম 4টে পুঁথি, ওই 4টা পুঁথিকে সে একটা বইয়ের মধ্যে ইনক্লুড করে সেই বইটার নাম দিল, অর্থাৎ বা সেই গ্রন্থটার নাম দিল 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এবং এই গ্রন্থটা যেখান থেকে প্রকাশ করলো সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। কত সালে? না 1916 সালে। তাহলে ভালো করে মনে রাখবে যে হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে তৃতীয়বারের প্রচেষ্টায় নেপালে গিয়ে
নেপালের রাজদরবার বা রয়্যাল লাইব্রেরি থেকে যে 4খানা পুঁথি আবিষ্কার করেছিলেন, সেই 4খানা পুঁথিকে একত্রিত করে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি একটা গ্রন্থ আকারে প্রকাশ করছেন। পরীক্ষাতে প্রশ্ন দেবে এখানে, হরপ্রসাদ শাস্ত্রী তার আবিষ্কৃত যে চর্যাপদ বা চর্যাপদ, এইভাবে না দেবে, এইভাবে এরকম না, হরপ্রসাদ শাস্ত্রী যে 4খানা পুঁথি আবিষ্কার মানে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন, তিনি কোথা থেকে সেটা প্রকাশ করেছিলেন? কোথা থেকে প্রকাশ করেছিলেন? কি হবে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেছিলেন। কি নামে প্রকাশ করেছিলেন বলো? 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা আমি প্রকাশ করেন। এইবারে দুটো প্রশ্ন মনে রাখবে। চর্যাপদের আবিষ্কারকাল কত? আবিষ্কার 1907। 1907। খ্রিস্টাব্দ। এইবারে প্রশ্ন দেবে চর্যাপদের প্রকাশকাল কত? যখনই দেবে চর্যাপদের প্রকাশকাল কত, তখন উত্তর কি হবে? 1916 সাল। কারণ বাবুরা, চর্যাপদ এই বইটার ভিতরেই তো ঢুকে আছে না, চর্যা বিনিশ্চয়, হ্যাঁ কি না? আছে তো ঢুকে। হ্যাঁ, তাহলে চর্যাপদটাও তো প্রকাশিত হচ্ছে একদিক দিয়ে, তাই না? তাহলে 1916 সালে চর্যাপদ কিন্তু প্রকাশিত হচ্ছে। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কি নামে? 1000 বছরের পুরানো বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা। এটা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে বারবার আসে। প্রশ্ন দেবে যে চর্যাপদ, হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি কত সালে, কোথা থেকে, কি নামে প্রকাশিত হয়? কত সালে প্রকাশিত হয়? 1916 সালে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা? ক্লিয়ার? এই পুঁথিটাতে সেই নামটাই দিয়েছিল চর্যাচর্য বিনিশ্চয়, অর্থাৎ এই বইটার ভিতরে যে নামটা ছিল আর কি, চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে আমাদেরকে আলটিমেটলি জানতে হবে এই যে পুঁথিটার ভিতরে যেটা রয়েছে চর্যাচর্য বিনিশ্চয়, ওখানে একটু স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ, স্পেলিংটা এইটা হবে, হ্যাঁ ঠিক আছে? এইখানে যে আছে না স্পেলিং, এইটা এইটা এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে রে, কি বলবি। তো যাই হোক, যে চর্যাপদের পুঁথিটার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী যেটা দিয়েছিল সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে বলে দাদা চর্যাপদ কেন করছেন? চর্যাপদটা হচ্ছে লোক প্রচলিত নাম, যেটা মানুষ গ্রহণ করে নিয়েছিল, সেই জন্য নামকরণ নিয়ে বিরাট বড় বিতর্কিত একটা জায়গা রয়েছে। বিভিন্ন বিভিন্ন নিজেদের মতামত জানিয়েছে। কেউ চর্যাচর্য বিনিশ্চয়, কেউ আশ্চর্য চর্যাচর্যয়, বিভিন্নজন বিভিন্ন রকম নামকরণ কিন্তু করেছেন। কেউ চর্যাগীতি পদাবলী, চর্যাগীতি কোষ, বিভিন্ন নামকরণ আছে এর, হ্যাঁ, কিন্তু সবাই মেনে নিয়েছে চর্যাপদটা লোক প্রচলিত নাম, সেই জন্য চর্যাপদ হিসেবেই চলছে। ওকে, তাহলে পরীক্ষাতে প্রশ্ন দেবে যে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কি নামকরণ করেছিলেন? কি হবে? চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে আমাদেরকে নিয়ে যেতে হবে, চলতে হবে এই জিনিসটাকে নিয়ে। আমরা এটা জানলাম কত সালে আবিষ্কার হচ্ছে, 1907। কোথা থেকে? নেপালের রাজদরবার বা গ্রন্থশালা, মানে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। গ্রন্থাগারটার নাম রয়্যাল লাইব্রেরি। কটা পুঁথি আবিষ্কার করেছিল? না, 4টা পুঁথি আবিষ্কার করেছিল। একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, একটা সরহপাদের দোহা, একটা কি আমাদের কৃষ্ণপাদের দোহা, আর একটা হচ্ছে ডাকার নব। ওকে, টিকা সহ কৃষ্ণপাদের দোহা আর একটা ডাকার নব, 4টে পুঁথি। এই 4টে পুঁথিকে সে একত্রিত করে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে আলটিমেটলি প্রকাশ করে দিচ্ছে। পুরো 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহাতে যে প্রথম সারির যে নামটা আমরা পাচ্ছি, যেটা বাংলা ভাষায় লেখা, যেটা হরপ্রসাদ শাস্ত্রী নিজে নামকরণ করেছিলেন, সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। নামকরণ কিন্তু ওই পুঁথিটাতে দেওয়া ছিল না, ওই পুঁথিটার কোনো রকম নামকরণ ছিল না, কারণ ওই পুঁথির যে মানে ওই সূচিপত্রের যে জায়গাগুলো থাকে না, সেগুলো ছিঁড়ে গেছিল আর কি, উইয়ে টুইয়ে খেয়ে নিয়েছিল না কি হয়েছিল জানি না, তো সেগুলো পাওয়া যায়নি আর কি। ওই নামকরণের জায়গাটা যে এর কি নামকরণ, সেটা ওই অ্যাকচুয়ালি বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন ভজনের কথা যে ছিল বিভিন্নভাবে হরপ্রসাদ শাস্ত্রী দেখার পরে আলটিমেটলি তার যেটা মনে হয়েছে যে এই পুঁথিটার এই নামকরণ করা উচিত,
সেই জন্য তিনি চর্যাচর্য বিনিশ্চয় নামকরণটাই করেছেন। সেটা কেন করেছেন সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তাহলে এই চর্যাচর্য বিনিশ্চয় নামকরণ কি করেছেন হরপ্রসাদ শাস্ত্রী পুঁথিটার? পরীক্ষাতে দেবে হরপ্রসাদ শাস্ত্রীর, হ্যাঁ, পরীক্ষাতে প্রশ্ন দেবে হরপ্রসাদ শাস্ত্রীর দ্বারা আবিষ্কৃত পুঁথিটির নামকরণ তিনি কি করেন, তখন হবে চর্যাচর্য বিনিশ্চয়। ওকে, এটাই চর্যাপদ। তাহলে এটাকে নিয়ে আমাদেরকে জানতে হবে এবং এটাই পরীক্ষাতে প্রশ্ন এখানে দেই যে চর্যা শব্দের অর্থ কি। এটাকে ভাঙলে এই শব্দগুলো তোমরা পাবে। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয়। আচরণীয় মানে হচ্ছে যেটা করা উচিত। ওকে, আর অচর্য শব্দের অর্থ হচ্ছে আচরণীয় নয়, যেটা আচরণীয় নয়, যেটা করা উচিত নয়। আর বিনিশ্চ শব্দের অর্থ হচ্ছে যা নিশ্চিত রূপে জানা যায়। প্রথমেই একটু আগে তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ বৌদ্ধ সহজিয়া সাধকদের মতে কোনটি আচরণীয় কিংবা কোনটি আচরণীয় নয় তা নিশ্চিত রূপে জানা যায় যে গান বা কবিতার মাধ্যমে, তাকেই বলা হয় চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়। ক্লিয়ার? এই চর্যাপদের পদ শব্দের অর্থ হচ্ছে গান বা কবিতা। তাহলে মনে রাখবে চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয়। এইটা বারবার পরীক্ষাতে আসে, বারবার পরীক্ষাতে আসে। চর্যা শব্দের অর্থ কি মাথার ভিতরে ঢুকিয়ে নাও। কি চর্যা শব্দের অর্থ? আচরণীয়। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয়। আর অচর্য শব্দের অর্থ হচ্ছে আচরণীয় নয়। আর বিনিশ্চয় শব্দ অর্থ হচ্ছে যেটা একদম কনফার্ম ভাবে জানা যায়, নিশ্চিত রূপে জানা যায়। তাহলে আমরা যদি পরীক্ষাতে যদি প্রশ্ন দিয়ে দিই যে চর্যাচর্য বিনিশ্চয় কাকে বলে বা চর্যাপদ কাকে বলে, তাহলে আমরা লিখব যে বৌদ্ধ সহজিয়া সাধকদের মতে কোন বিষয়টি আচরণীয় কিংবা কোন বিষয়টি আচরণীয় নয় এটি কনফার্ম ভাবে জানা যায় বা এটি নিশ্চিত রূপে জানা যায় যে গান বা কবিতায়। চর্যাপদ এগুলো তো বৌদ্ধ সহজিয়া সাধকদের এক একটা গান বা এক একটা কবিতা, ঠিক আছে? তো যে কবিতায় বা যে গানে জানা যায় এই বিষয়টা কোনটা আচরণীয় বা কোনটা আচরণীয় নয়, সেটা আবার নিশ্চিত রূপে জানা যায় যে গান বা কবিতায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়। ক্লিয়ার জায়গাটা? তাহলে চর্যা শব্দের অর্থ কি বলো? আচরণীয়। ঠিক আছে, আচরণীয়। আচরণীয়। ওকে, এইটুকুটা ক্লিয়ার তোমাদের সবার? হ্যাঁ স্যার। কঠিন লাগছে? না স্যার। যাই হোক, এবারে ছোট্ট ছোট্ট কিছু তথ্য রয়েছে। আবিষ্কারের ইতিহাস ওখানেই ফিনিশড, ঠিক আছে? আবিষ্কারের ইতিহাসটা এখানেই ফিনিশড। যে কে আবিষ্কার করলো বলো আমাকে? হরপ্রসাদ শাস্ত্রী। কি আবিষ্কার করলো? কি আবিষ্কার করলো? চর্যাচর্য বিনিশ্চয়। সেটা ঠিক আছে, ওটাও নাম দিল, কিন্তু চর্যাচর্য বিনিশ্চয়। ঠিক আছে, চর্যাপদের পুঁথিটা সে আবিষ্কার করলো, তাই তো? হ্যাঁ কি না? চর্যাপদের পুঁথিটা আবিষ্কার করলো। কোথা থেকে আবিষ্কার করলো? নেপালের রাজদরবার থেকে। কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে। কতবারের প্রচেষ্টায়? 4 বার। তিনবারের প্রচেষ্টায়। ওকে, 3 বারের প্রচেষ্টায় সে নেপালের রাজদরবার থেকে কটা পুঁথি আবিষ্কার করেছিল? 4টি। তোমাদের মনে রাখতে 4টে একটু কঠিন হবে, কিন্তু পরে পড়ে নেবে। একটা হচ্ছে কি চর্যাচর্য বিনিশ্চয়, একটা সরহপাদের দোহা, একটা কৃষ্ণপাদের দোহা সেটা টিকা সহ, আর একটা ডাকার নব্য। এরপরে এই 4টা পুঁথিকে সে একত্রিত করে কত সালে প্রকাশ করছে? 1916 সালে, তাই তো? 1916 সালে। 1916 সালের পাগল, 51 লয় গাধা। 1916 সালে। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ওকে, কি নামে? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। এই যে পয়েন্টগুলো বলছি সেইগুলোই মনে রাখতে হবে, এর বাইরে কোনো কিচ্ছু মনে রাখার দরকার নেই। এরপরে এই যে 4টা পুঁথি যে আবিষ্কার করলো, চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা সেটা টিকা সহ, আর ডাকার নব, এই 4টের মধ্যে বাংলা ছিল চর্যাচর্য বিনিশ্চয়। ক্লিয়ার? এরপরে চর্যা শব্দের অর্থ হলো আচরণীয়, এই জিনিসটাই মনে রাখতে হবে। আর চর্যাপদ বা চর্য বিনিশ্চয় কাকে যদি বলা হয়, তাহলে আমরা বলবো যে বৌদ্ধ সহজিয়া সাধকদের মতে যে জিনিসটা আচরণীয়
এবং যে জিনিসটা আচরণীয় নয়, এই জিনিসটা মানে এই বিষয়টা নিশ্চিত রূপে জানা যায় যে গান বা কবিতায়, তাকে আমরা কি বলবো? চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়। জাস্ট এই গুটি কয়েক তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। এইটা হচ্ছে আবিষ্কারের পুরো ব্যাপারটা। বোঝা গেল? বিষয় ক্লিয়ার হয়ে গেছে সবাই? হ্যাঁ ক্লিয়ার? স্যার। স্যার এবারে চর্যাপদের যে পুঁথিটা পাওয়া গেছিল, এটা তো লিখিত নিদর্শন রে ভাই, তো কোথায় লেখা হয়েছিল? এই প্রশ্নটা মাথার ভিতরে ঢুকিয়ে নেবে, খুব আসে। কোথায় লেখা হয়েছিল? তাল পাতায় লেখা হয়েছিল। তাহলে এই যে চর্যাপদের যে পুঁথিটা, যেটাতে যেটাতে লিখেছিল বৌদ্ধ সহজিয়া সাধকরা, যেই আমরা যেমন খাতায় লিখি, ঠিক আছে, খাতায় লিখি তো আমরা, কাগজে লিখি, তখন হ্যাঁ কি স্যার। কাগজ ছিল? ছিল না, তখন তারা তাল পাতায় লিখতো। তো চর্যাপদের পুঁথিটা তারা লিখেছিল কোন পাতায়? তাল পাতায়। অর্থাৎ চর্যাপদের যে তাল লেখাগুলো পাই, এই যেমন কাতরু বড় পঞ্চবিড়াল চঞ্চল চিয়ে পৈঠাকাল, ভবনয় গহন গম্ভীর বেগে বাই দু আনতে চেখিল মাঝে লথাই, ধার মারতে চাটিল সাংখব গড়য় পারগামিল ও নিভর্তরয়। এগুলো হচ্ছে চর্যাপদের পদ, ঠিক আছে? তো এই যে ছোট ছোট স্যার ছোট, বলছিলাম হ্যাঁ স্যার বলছিলাম তাল পাতায় সে কালিটা থাকতো, মানে হ্যাঁ, মুছে যেত কেন না? কেন থাকবে না? আজ এত বছর পরে পাওয়া গেছে, নাহলে কি আর বলি আমি, অবশ্যই থাকতো। ওটা দেখ না, ওটা মেন কথা হচ্ছে বিষয়টা, ওটার হয়তো ডাইরেক্ট কি ওরা হয়তো কোনো পদ্ধতি ছিল তাদের, হ্যাঁ কি না, সেই পাতাতে হ্যাঁ লেখার জন্য সেই রকম করে তারা লিখতো। তো প্রথম কথা, তারা তাল পাতায় এটা লিখেছিল। তাহলে মেন কথা হচ্ছে যে চর্যাপদের পুঁথিটা লেখা হয়েছিল কিসে লেখা হয়েছিল? উত্তর হবে কি? তাল পাতায়। তাল পাতা। এটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। অনেক কিন্তু এক্সট্রা তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো বলবো অনলি ফর সেই তথ্যগুলোই মনে রাখবে, ঠিক আছে? চর্যাপদের পুঁথি তাল পাতায় আবিষ্কার করা হয়েছিল, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো করে মনে রাখবে, ঠিক আছে? পুঁথিটা শুরু হয়েছে নম শ্রীবজ্র যোগিন্নে শব্দ দিয়ে। এটা চাইলে মনে রাখতে পারো, তো খুব ক্রিটিক্যাল সিচুয়েশন যদি আসে তবেই পরীক্ষাতে দেই, না হলে দেই না, ঠিক আছে? কিন্তু এইটা আমাদের মাস্ট মনে রাখতে হবে, চর্যাপদের পুঁথিটা লেখা হয়েছিল তাল পাতায়, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা কম্পিটিটিভের জন্য ইম্পর্টেন্ট আছে, দেখেছি। হ্যাঁ, এরপরে পুঁথিটা শুরু হয়েছে, এইগুলো যতগুলো আছে সব কম্পিটিটিভের জন্য ইম্পর্টেন্ট। পুঁথিটা শুরু হয়েছে প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠা থেকে, প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠা থেকে। এগুলো পরীক্ষাতে কিন্তু তোমাদের দেবে না, ঠিক আছে? দিলে ওই তাল পাতাই দেবে, পরীক্ষাতে দেবে পুঁথিটিতে মোট পদের সংখ্যা কত। হ্যাঁ, এই যে পৃষ্ঠা সংখ্যা ছিল 5টি করে, এগুলো ছেড়ে দাও। হ্যাঁ, পুঁথিটিতে মোট পদের সংখ্যা কত? কারণ আমরা দেখো পুঁথি সম্পর্কে জানছি, ওকে? তাহলে পুঁথিটাতে এই যে যেমন এক একটা পদ যেগুলো রয়েছে, যেমন বললাম ভবনয় গহন গম্ভীর বেগে বাই দু আনতে চিখিল মাঝে নথাই, শোনে ভরিতি কন্যা নবী রূপা থয় নাই কোঠাবি, এই যে পদগুলো রয়েছে, এরকম একটা একটা করে পদ ছিল। তো এই যে টোটাল যে চর্যাপদের পুঁথিটা, যেটা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে আবিষ্কার করেছিল, এই পুঁথিটাতে মোট পদের সংখ্যা কত ছিল? পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে। মোট পদের সংখ্যা যদি বলা হয়, তাহলে উত্তর লিখবে 50 মতান্তরে 51টা। কেউ কেউ বলেছে 50টা, কেউ কেউ বলেছে 51টা। ভালো করে কিন্তু ধ্যান দেবে এখানে। মোট পদের সংখ্যা যদি বলা হয় 50 মতান্তরে 51, আর যদি বলা হয় বর্তমানে চর্যাপদের পদের সংখ্যা কত, তখন হবে 46.5টি। বুঝতে পারছো বিষয়টা? স্যার বর্তমানে কত বললেন? 50 মতান্তরে 51। এটা কত? 50 মতান্তরে 51। যদি পরীক্ষাতে তোমাদের প্রশ্ন দেওয়া হয় যে চর্যাপদের মোট পদের সংখ্যা, তাহলে উত্তর কি লিখবে? 50 মতান্তরে 51। 50 মতান্তরে 51। 50 মতান্তরে 51। আর দাদা মতান্তরের মান? মতান্তরে মানে হচ্ছে হয় 50 জন, একজন বলেছে মোট পদের সংখ্যা হচ্ছে 50টি, একজন বলেছে মোট পদের সংখ্যা হচ্ছে 51টি। অর্থাৎ মতের অন্তর, অর্থাৎ তুমি এক ধরনের মত দিচ্ছ, আমি এক ধরনের মত দিচ্ছি, তাকে বলা হয় মতান্তর। বুঝলে বিষয়টা? পরীক্ষাতে যদি প্রশ্ন দেওয়া হয় মোট পদের সংখ্যা কত, তাহলে হবে 50 মতান্তরে 51। আর যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় বর্তমানে মোট কতগুলি পদ রয়েছে চর্যাপদে, তখন কি হবে? 46.5টি।
46.5 এর হিসাব একটু পরে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবারে কেন 50 মতান্তর 51 সেটাও তোমাদেরকে জানানো হবে। এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট, ঠিক আছে? পুঁথিটিতে মোট পদকর্তার সংখ্যা কত? মানে বিভিন্ন জন পদ লিখেছে, হ্যাঁ, লুইপাদ লিখেছে, কাহ্নপাদ লিখেছে, ঢ্যানঢন পাদ লিখেছে। হাসবে না এগুলো শুনে, আমিও প্রথম হেসেছি প্রচুর। তো যাই হোক, কুক্কুরিপাদ লিখেছেন। চর্যাপদের একজন মহিলা পদকর্তা ছিলেন যার নাম হচ্ছে কুক্কুরিপাদ, ঠিক আছে? তোমরা অবাক হবে, এই কুক্কুরিপাদ নেড়ি কুত্তা পুষতো, জানো? তো যাই হোক, ওই জন্য ওর নাম কুক্কুরি। এটা সুকুমার সেনের সাহিত্যের ইতিহাসে দেওয়া রয়েছে এটা। তো পুঁথিটিতে মোট পদের মানে মোট পদকর্তার সংখ্যা, মানে মোট পদ 50 মতান্তর 51, আর পদকর্তা মানে পদটা যে লিখেছে, পদটার যে কর্তা, বাড়ির কর্তা যেমন বাবা মা বা বাবা, ঠিক আছে? ঠিক সেই রকম পদকর্তা মানে আমাদের পদটা যে লিখেছে, পদটার যে কর্তা আর কি, হ্যাঁ, সে হচ্ছে পদকর্তা যিনি লিখেছেন। তো মোট পুঁথিটিতে মানে পদকর্তা রয়েছে 23 মতান্তরে 24 জন, অর্থাৎ চর্যাপদে মোট এই যে 50 মতান্তরে যে 51টা পদ ছিল, এই 50 মতান্তরে 51টা পদ এই 23 থেকে 24 জন মানুষেই কিন্তু লিখেছিলেন। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন দেই চর্যাপদের মোট পদের সংখ্যা কত, তাহলে কি হবে? 23 মতান্তরে 24 জন। মোট পদের সংখ্যা সংখ্যা হচ্ছে 50 মতান্তরে 50 51। মতান্তরে হ্যাঁ, 51। আর মোট পদকর্তার সংখ্যা 23 মতান্তরে 24 জন। মতান্তরে 24 জন। ক্লিয়ার জায়গা? এটা এন্টারে মতান্তরে লিখতেই হ্যাঁ, হ্যাঁ, ওটা মতান্তরে তোমাকে লিখতেই হবে। তুমি 23 জন বলতে পারবে না, তুমি 24 জনও বলতে পারবে না। এইটা হচ্ছে খুব অথেন্টিক যদি তুমি মতান্তরটা দাও, বুঝতে পারছো? মতান্তর পদের ক্ষেত্রে তোমাকে দিতেই হবে, এই মানে পদকর্তার ক্ষেত্রে মোট যখন এখানে অ্যাড করবে, মোট শব্দটা যখন অ্যাড করবে তখন তোমাকে এই মতান্তর দিতে হবে। 50 মতান্তর 51 মানে নাম্বার কাটার আর কোনো জায়গাই থাকলো না, কারো বাপের ক্ষমতা নেই, নাম্বারটা কেটে নেবে। আর 23 মতান্তরে 24 এখানেও কারো বাপের ক্ষমতা নেই, নাম্বার কেটে নেবে। বুঝতে পেরেছো বিষয়? আর যদি বলে হ্যাঁ স্যার। চর্যাপদের পুঁথি পদকর্তার সংখ্যা কত? হুম, যদি বলে চর্যাপদের পুঁথি পদকর্তার সংখ্যা কত? পদকর্তার সংখ্যা এই যে 23 মতান্তরে 24 জন, 23 মতান্তরে 24 জন, ঠিক আছে? বোঝা গেল? মনে কর, জাস্ট আমি নর্মাল বলছি, মনে করো একটা বই আছে, হ্যাঁ, একটা বইয়ে অনেকগুলো কবিতা আছে, মনে কর একটা বইয়ে 100টা কবিতা আছে, আর এই 100টা কবিতা লিখেছেন হয়তো মনে কর 2 জন, রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। তাহলে এই পুরো বইটাতে মোট কতগুলো কবিতা আছে? 100টা। এই 100টা কবিতা কারা লিখেছে? কতজনে মিলে লিখেছে? 2 জন মিলে লিখেছে, দুজন। ঠিক আছে? ঠিক সেই রকম এখানে মোট, এখানে যেহেতু মতের অন্তর আছে তাই এখানে মোট মতান্তর 50 মতান্তরে 51, আর লিখেছিল কজন মিলে? না 23 মতান্তরে 24। তাহলে যারা লিখেছে তাদেরকে বলা হয় পদকর্তা, ঠিক আছে? ওকে, কারণ চর্যাপদের এই যে পদ মানে হচ্ছে আগেকার সময় গান বা কবিতা, তাই চর্যাপদের মধ্যে যে কবিতা বা গানগুলো ছিল মোট 50 মতান্তরে 51টা, এগুলো লিখেছে তারা হচ্ছে পদকর্তা। তাহলে মোট পদকর্তার সংখ্যা 23 মতান্তরে 24। ক্লিয়ার জায়গাটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার থাকবে এত দূর নাকি রে? হ্যাঁ স্যার। থাক, হ্যাঁ স্যার। আর মাথায় প্রেসার নিও না, থাকতে দাও। তাহলে এত দূর অবধি থাকলো, ঠিক আছে? একটু পড়া করে নিয়ে আসবে। আমরা কালকে নেক্সট ক্লাসে স্যার। আমরা বুঝবো যে কেন এইখানে 50 মতান্তরে 51 হচ্ছে। সিলেবাসটা একটু বলে দিন না, সিলেবাসটা জানাই হয় নাই। কে সিলেবাস তো দিয়ে দিয়েছে দাদা। অর্পণা? স্যার হয়তো পরে পাইনি। অর্পণা নাকি রে? 7 তারিখ থেকে তো কলেজ শুরু হয়েছে, তারপরে অর্পণা নাকি রে? তুই কে জিজ্ঞেস করলি সিলেবাস? হ্যাঁ স্যার। তোমাকে সিলেবাসের আমি ইয়েটা পাঠাইনি, হোয়াটসঅ্যাপে পাঠাইনি?
না স্যার পাঠানো হয়নি তো। আমি তোমাকে সিলেবাসটা পাঠিয়ে দেবো, চাপের কিছু নেই। গ্রুপে আরেকবার শেয়ার ওটাতে কোনো চাপ নেই, সিলেবাসটা আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার। ওইটা আমি আলোচনা করেছিলাম আগের ক্লাসে। তো ওইটার রেকর্ডিং আমি দেখছি, আমি ওটা ইয়ে করে নিয়ে আচ্ছা। আজকের এই ক্লাসের রেকর্ডিংটা আমি তোমাদেরকে কালকে আমি গ্রুপে সেন্ড করছি। আর তারপরে আমি সময় করে সিলেবাসের ওই যেটা আলোচনা করেছিলাম সেই রেকর্ডিংটা তোমাকে আমি পাঠিয়ে দেবো। আর না হলে তুমি এই জিনিসটা মাথায় নিয়ে চলো হ্যাঁ যে তোমার সিলেবাসের প্রথমেই রয়েছে প্রাচীন যুগ। আর ওই প্রাচীন যুগের যে পাঠটা তোমাকে পড়তে হবে সেটা চর্যাপদ, যেটা এখন পড়ানো চলছে। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি কখন জয়েন হয়েছিলে? শুরু থেকে পেয়েছো ক্লাস আজকে? স্যার আজ থেকে জয়েন হয়েছে। না মানে আজ আজকে থেকে। কখন কখন জয়েন হয়েছিলে? আজকে শুরু থেকে ছিলে তুমি? 7:38। মানে তাহলে শুরু থেকে ক্লাস পেয়েছো তুমি নিশ্চয়ই। হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লিয়ার একটু হয়েছে? লেট হয়েছিল। তো যাই হোক, কখন মানে কোন জায়গা থেকে পেয়েছিলে তুমি? চর্যাপদ ফার্স্ট থেকেই পেয়েছি। তাহলে চাপ নেই, ক্লিয়ার হয়ে গেছে তো জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ